আপনার নাম? মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী মণ্ডল। না, একটু জোরে বলবেন, তাহলে আমাদের সুবিধা হবে কথা শুনতে। আপনার জন্ম তারিখ কি মনে আছে, যে কত আগে আপনি জন্মগ্রহণ করেছিলেন, কোন সালে? তারিখটা ওই সময় আমার বাবা মা তো লেখা হ্যাঁ, আনুমানিক করছিল। তো আমাদের যখন স্বাধীন যখন যুদ্ধ ভাগে ভাগে তার আগে, যুদ্ধের সময় আপনার বয়স আনুমানিক কত ছিল মনে করেন? যুদ্ধের সময় আমার বয়স ছিল 17 বছর। 17 বছরের মধ্যে? তাহলে আপনি যুদ্ধের সব কিছুই দেখেছেন? সব কিছুই দেখেছেন। মুক্তিবাহিনী এই স্কুলের মধ্যে এই হাত করে মুক্তিবাহিনীরা তারা উপরে আসে, নিচে থাকতে হবে। মুক্তিবাহিনীগুলো নিচে থাকে, নিচে দিনের বেলায় দিনের মতো বাড়াতে পারতো না দিনের। তার মধ্যে আচ্ছা, এখন আপনি কি করেন? এখন আমি বর্তমানে অবসরই বলা যায়, অবসর আমি মাছের ব্যবসা করতাম। আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি? পরিবার পরিজন বলতে আমার 3 ছেলে আর 1 মেয়ে। সেগুলোর বিয়ে হয়েছে? সবগুলা মেয়েটা মেডিকেলে কাজ করে, নার্স। আচ্ছা, তো আপনি যদি আমাদের সাথে একটু আপনার মুক্তিযুদ্ধ সময়কালীন যেই স্মৃতি, সেই সময় যা দেখেছেন, সেগুলো যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন তাহলে ভালো হয়। একটু কথাটা একটু জোরে বললে আমাদের জন্য আর একটু ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে আর একটু আগে যেতে হবে। শুরুর আগে, আচ্ছা, শুরুর আগে যখন পশ্চিম পাকিস্তানের আর্মি সোলজাররা এসে যখন ঢাকা থেকে আসি, সান্তাহার, নওগাঁ হয়ে মহাদেবপুর হয়ে মেদিনীপুর, এগুলো মনে করেন যে 1-2 দিনের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে। আর মহাদেবপুর আর মহাদেবপুর আগুন জ্বালায় আবার আসছে মেদিনীপুর, এখানে আসছে বেশি ব্যবস্থা প্রয়োগ পাকিস্তানি বাহিনী, পশ্চিমা বাহিনী। হ্যাঁ, তার সাথে তো কিছু গোয়েন্দা টাইপের লোক আমাদের দেশে তো ছিল, যারা ওদেরকে সহযোগিতা করছে। তো ওই সময় আমাদের এই এলাকায় যারা ওদেরকে সহযোগিতা করেছে, আমাদের গ্রাম থেকে যারা ওদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে তো আমরা রাজাকার, আলবদর এগুলো বলি। তখন তাই বলেছে। এই জাতীয় লোকগুলোকে আপনারা চিনতেন? এখনো আছে তারা? কারা এগুলো বলতে পারেন? এখন বেশিরভাগই নাই, প্রায় খুব কম। তারা বিরোধিতা করছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। তা আপনি একদম মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন? দেশ স্বাধীনের পক্ষে ছিলেন? স্বাধীনের পক্ষে বলতে যখন এই 70-এর নির্বাচন হয়, 70-এর যে নির্বাচন, বঙ্গবন্ধুর নির্বাচন, হ্যাঁ, জামাত তখনও ছিল, ডানপাল্লা ওদের তখনও ছিল। হ্যাঁ, আর নৌকা হলো আওয়ামী লীগের। তো তখন যে নির্বাচনটা হয়েছে, কত সুন্দর নির্বাচন, মানুষ ধাপে ধাপে আসে নির্বাচন হলো, মানে এক কথা এক ডাকে নৌকা। তো তখন ভোট শেষ হয়ে গেল, 70-এর ভোট শেষ হয়ে গেল। ভোট শেষ হওয়ার পর তো আমরা সবাই জানি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পারে পড়েছে, তখন তো আর অত বুঝি না, অনেক ভোটের ডিফারেন্সে নৌকা জয়ী হয়েছে। মাত্র ওরা সিট পেল 3, এই সময়টা মাত্র 3টা সিট মুসলিম লীগ, তখন হলো ওরা মুসলিম, আর বঙ্গবন্ধুর দল হলো আওয়ামী। তখন নির্বাচনের পরে যখন এই চালটি বাল্টি এসে ক্ষমতায় যাবে এক কথায় ওরা জুলুম করেই বঙ্গবন্ধু তখন পাকিস্তান, যুদ্ধের মধ্যে তো ওনাকে মানে নির্বাচনের পরেই তো ওকে পাকিস্তানে আটকে রাখা। ঠিক সেই সময়
ওই সময়ের মধ্যেই ওরা আমাদের সৈন্যবাহিনী নিয়ে আসে ওখান থেকে মারামারি এই যে এক রাত্রে ঢাকাতে মারামারি শুরু হয়। সেটা 25শে মার্চ, 25শে মার্চ, যেটাকে কাল রাত্রি বলে। কালরাত্রি বলা হয়। তো ওখানে প্রচুর লোকজনকে মারা যায়। তারপরেই এই গ্রামগঞ্জে ওরা সরেছে। তো এখানে নদীপুর আসে যখন আগুন জ্বালালো, নদীপুর থেকে আসে নদীপুরে আগুন জ্বালালো। আর আমাদের এখানে দুটা বদমাস শয়তান তৈরি হয়েছে। তো নাই, জনগণ তাদেরকে তখনই খতম করে। তার ছেলে বুড়ায় লাগে। চিনেন তাদেরকে? হ্যাঁ, তাদের পরিবার পরিজনকে এখনো চিনেন? এখনো চিনি, এখনো চিনি, হয়তো চিনি। ওই যে আয়েজ নামে একটা ছিল, হ্যাঁ, ওর বাপ। আর ওই তার আরেকটা ছিল মুক্ত নামে একটা লোক। আর আরেকজন ছিল এখানকার ফজিমুদ্দিন না। এরা তিনজন কী করছে, ওই জিয়ানগর হিন্দুপাড়া ওখানে আগুন লাগাইছে, লাগিয়ে ওখান থেকে লুটপাট করে ঘরের মধ্যে তখন তো ওরা কর্নাটকে হয়েছে সব পালাইছে হিন্দুরা, পালাচ্ছে, তখনও পালাচ্ছে। এবার বলি আর ওই দিক থেকে ঝাঁকে ঝাঁকে লোকজন বস্তা কাটা ভাবছে মানুষের সাং করে নিয়ে বুঝছেন। তখন মানুষও দুইজন দিদিকে সাং করে বুড়া মানুষ যাতে পারতেছে না, দুইজন দিদিকে বাঁশ দিয়ে বাঁধে ঝাড় করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের এই গ্রামের আশেপাশে, এই গ্রাম তো খ্রিস্টান গ্রাম, এইখানে আমাদের ওই পাকিস্তানি বাহিনী, আনাদার বাহিনী কিরকম এসেছিল, তারা কি ধরনের অত্যাচার অনাচার করেছে? আমাদের গ্রামের মধ্যে ওরা সেরকম অত্যাচার করেনি, তবে পার্টি তখন নাই নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে। আশেপাশে কি কোথাও মানে পাকিস্তানিদের ক্যাম্প ছিল? এখানে ক্যাম্প ছিল, নজিপুরে ছিল। আর এদিকে দখনপুরে মানে ছোট ছোট ওখানে। তা আপনারা চাক্ষুষ প্রমাণ আছেন যে ওই সময়ে তারা নারীদেরকে যে ধরে নিয়ে যায় নির্যাতন করেছে, এগুলো আপনারা প্রমাণ আছেন? এখন প্রমাণ ওইভাবে মানে জানা গেল যে এখানে একটা ঘটলো। অনেকেই জানে। তা আমাদের গ্রামের আশেপাশে এরকম ওই যুদ্ধকালীন সময়ে কতজন মারা যেতে পারে ওদের হাতে, পাকিস্তানিদের হাতে? আমাদের গ্রামের আশেপাশে, আমাদের আশেপাশে গ্রামে, গ্রামের এদিকে তেমন লোকজন মারা যায়নি, ওদের গুলি খায় না। তো নদীপুরে কিছু লোকজন মারা গেছে এই হিন্দুদেরকে ওরা বেশি আক্রমণ করে। আচ্ছা, হিন্দুদেরকে যদি দেখে যে হিন্দু গুলি করে দেয়। আর আমাদের এখান থেকে তাহলে মুক্তিযুদ্ধের দিকে কারা ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কারা ছিল, সশস্ত্র যুদ্ধ কারা করেছে, কারা পক্ষে ছিল, এরকম নাম কিছু বলেন দেখি। প্রথমে যদি ইমাম চাচা ছিল, উনি একদম পাকা মুক্তিযোদ্ধা ছিল। হুমায়ুন কবির চৌধুরী। হুমায়ুন কবির চৌধুরী বয়স তখন কত ছিল? তখন ওদের বয়স ধরেন যে 20-22। ইমাম চৌধুরী বয়স আর একটু বেশি ছিল। তারপরে ওই যে কাশি, যোদ্ধা। এরা কি ইন্ডিয়াতে যে ট্রেনিং করেছিল? ইন্ডিয়াতে যা ট্রেনিং করছে। ওরা এদিকে ওই পাকিস্তানি বাহিনীদের বিপক্ষে যুদ্ধ করেছে তাহলে? আগুন লাগানো, যখন ওই হিন্দুরা আগুন লাগিয়ে দিয়ে আসে, এখানে আগুন লাগিয়ে দিবে, এখানে কথা হচ্ছিল খাজা নাম, খাজা। আচ্ছা, তো খাজা বলতেছে, আমরা ছেলেপেলে যাচ্ছিলাম, এই আমাদের পাশে গুনা সকাল এরা আদিবাসী মানুষ, এরা তো বাড়িঘর ছাড়ে চলে গেছে। তো এটা যুদ্ধ বৃদ্ধি করে হয়তো কখনো না কখনো থামবে, ওরা ফিরে আসবে তো বাড়ি জায়গাগুলো থাকবে, কিন্তু পুরোদের লাভটা কি? ওই তখন সাজাচ্ছিল, নাম হলো একজনের নাম হলো পালানো, আর একজনের নাম হলো মুসলিম। তারা দুজনে সাজাচ্ছিল যে আমাদের হুকুম দিয়েছে, আমাদের পারমিশন দিয়েছে, এটা পুড়ে দিতে বলছে। মানে ওরা লুট করার যেটা পায় তারা সেটা নিয়ে ঢুকছে।
এখানে ওই যে গুনাপাড়ার যে গোপলা ছিল না, গোপলা হুম হুম এই গোপলার দাদা হুম একটা বড় একটা মুরগ জয় দিচ্ছে। ওই মুরগির গোস্ত যারা রাখছে আর চাঁদের পাখিদের চাঁদের ধুয়ে রাখছে, এর মধ্যে ওরা আসে পাকিস্তানি বাহিনী না, এই দুই বদমাস সহযোগীরা। সহযোগী এরা আসে। তখন ওই বৈশাখ মাসের দিন ছিল তো, ঘর খাওয়ার জন্য খেড় লাগে, খেড়ের যে ঘর আগের সালে খেড় দিয়ে ঘর আছে, ওই খেড়ে লাঠি টানে আগলেন ভাইয়া ওই ঘর লাগে না পুরো সাপ। আর ওই চাউলের পাতিল আর ওই গোস্ত সহ ওই দেখছি নিয়ে চলে গেল ওরা। এখান থেকে যাচ্ছে ওই নজনী বোনাপাড়া। এই নজনী বোনাপাড়া যাওয়ার পথে তখন দেশ খেয়েছি, আমাদের চিন্তা দিতেছি আস্তে আস্তে মানুষজন ক্ষিপ্ত হয় যে এদেরকে তো রাখা যাবে না, এই এদেরকে ধর। এই নজনী যায়, ওই নজনী বোনাপাড়া আগুন ধরে দিচ্ছে। ওখানে যেই যে কৌশলী হোক বারান্দা বড় একটা ব্রহ্ম চালা ছিল, খুঁটিগুলা বাড়ি দিয়ে ভেঙে গেল। আর আগুন তো দাউ দাউ করে জ্বলছে, ওই ওই ভুজছে মানে বাড়ির মধ্যে ঢুকছে আগুনের মধ্যে। তখন ওই বাঁশগুলো যখন ভেঙে গেল তখন চালটা দরজা বন্ধ হয়, ভিতর থেকে আর বেরোতে পারছে না, চারিদিকে আগুন জ্বলছে। মানে ওই যারা পাকিস্তানিদের সহযোগী ছিল তাদের ঘর বাড়ি আবার জ্বালাই দিল। তাদের ওদিকে তো বুনা সাঁতার ওদের বাড়ি লাগবে বুনা সাঁতার। ওই সহযোগীরাই ওই যে রাজাকার আলবদর যাদেরকে আমরা বলি, যে দুইজন শাসালো এখানে, হ্যাঁ ওই দুইজনই আর তিনজন মিলে এরা করছে। হ্যাঁ তখন এখানে ওই একজনে ওই আগুনের মধ্যে বের হতে চাচ্ছিল, তখন এরকম বাঁধ একবার তাহলে আগুনে পুড়ে মারলো ওরা। আগুনে পুড়ে মারল। আর আরেকজন পালাইছিল অন্য দেবারপুরের মধ্যে, ওরা মদিনী শেষ সময় না, ওখানে যায় একজন ওইরকম ঘরের মধ্যে ঢুকে দিচ্ছে আর বের করা যায় না। ঢিকি মিকি হ্যান ত্যান দিয়ে ঢোকা দিয়ে ঘর মধ্যে আছে। আর ওর কাছে ছিল একটা ওই যে রাইফেলের মাথায় যে ব্যানেট থাকে না, চাকরি বা সোরার মতো ব্যানেট মাথা ছিল, ওইটা ওর হাতে থাকে। হলকা মারলে বাঁশের এরকম হলকা করে জানলা কাটে, জানলা দিয়ে বাঁশে হলকা দেওয়া ফাঁসি ধরে, মানে এক কথা বার করতে হবে, মারতে হবে আর বাঁচানো হবে না। এরকম প্রত্যেকের একই উঠবে, বাঁচে ফল ওই দুজনের। পরে আপনার মানে যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারা আবার ওদেরকে ধরলো। হ্যাঁ, ওদেরকে ধরে পরে বেঁচে রাখেনি, ওদেরকে বাঁচায় রাখেনি। ওই দিনই তাৎক্ষণিকভাবে কোনো বিচার সালিশ দরবার নেই। তখন তার বিচার সালিশের দরবার নাই, ওই সময় তো কোনো বিচারই। এই তো দুজনে কি মেরে সাক্ষী। আচ্ছা, তারপর থেকে যে ওই সময়টার পর থেকে তখন আগুন লাগালাগি আনতেন, এগুলা থামিয়ে গেল। এটা কোন মাসের দিকে হবে? 71 সালে কোন মাসের দিকে হবে? 71 সালে বাংলা বৈশাখ মাসে। বৈশাখ মানে হচ্ছে এপ্রিল মে এরকম মাস হবে। বৈশাখ না, বাংলা বৈশাখ হলে এপ্রিল মে, ইংরেজি মে জুন মাস হয় বোধ হয়। এরকম যাই হোক, আমি ইংরেজি তখন তো আর পড়ি। হ্যাঁ, এপ্রিল মে মাস, মে হ্যাঁ, বাংলা মাসের হিসাবটাই বেশি ছিল। তো বৈশাখ ধরে নিলে এদিকে বৈশাখ কোন মাসের দিকে? এপ্রিল মাসে। এপ্রিলে পরে। হ্যাঁ, ওই টাইমটা ছিল মানে যুদ্ধ শুরুর জায়গা। তারপরে তো মুক্তিযুদ্ধ চলে গেল, মুক্তিযুদ্ধ শুরু, তারা চলে গেল ইন্ডিয়াতে। তারপরে তারা ওখান থেকে আসি তো বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র। আমাদের এই গ্রাম পর্যন্ত কি মুক্তি বাহিনী আসছিল? আমাদের ঘর বাড়ি এগুলো পর্যন্ত আসছিল আমাদের যারা আগে? পাঞ্জাবিরা, হ্যাঁ, পাঞ্জাবিরা এখানে গ্রাম ভিতরে কেউ যায়, ও পর্যন্ত আসেনি। আসছে রাস্তা দিয়ে যাতে, রাস্তা দিয়ে মাথা দিয়ে যায়। আর বিভিন্নভাবে দলে দলে আসতো। এই যে পুকুরে টুকু করে ওখানে ফাঁকাটা ছাড়া আছে, ওই ছাড়াটার মধ্যে এখানে আছে গ্রামকে বসতো। বসে এখন ওই যে পানি খাবে, এখান থেকে আমাদের ছেলেগুলো ডাকতো, এই দাদা পেনি 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 লিয়াও, পানি লিয়াও।
এই পানি আবার বালতি ভরে পানি নিয়ে আসতে দিলে আবার খায় না। পানি আর নেমক লিয়াও, পানি আর নেমক, পানি আর নুন, এই আদিগুলা নুন নিয়ে এসে দিলে বালতির মধ্যে দিয়ে হাতে আগে পিলো পানি আনে দিয়েছি, আগে আমার খেতে হবে। তুমি খারাপ কিছু দিলে কিনা? হ্যাঁ, হুম। আমি যখন কি খাবো তখন এই তো মুক্তিযুদ্ধ তারপর শেষ হলো, আমাদের দেশ স্বাধীন হলো। আমি একটু সংক্ষেপে একটু যাই, এদিক সেদিক বিভিন্নভাবে কথা বলবো, আমরা আপনাদের শুনবো। তো দীর্ঘ দেশ স্বাধীনের পরে দীর্ঘ এই 50 বছর পার হয়ে গেল। তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার পরবর্তীতে যে 24-এর যে 5 আগস্টের যে ঘটনাটা, শেখ হাসিনা সরকার উৎখাত হলো, এগুলো তো আপনি সবই খোঁজ খবর রাখেন। কি আর খোঁজ খবর, হয়তো খবর সংবাদ সবাই যেরকম পাচ্ছে সেরকম আপনি পাচ্ছেন। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? শেখ হাসিনার উৎখাত হয়ে যাওয়ার ব্যাপারটা, পরবর্তীতে ইউনূস সরকার যে ক্ষমতায় আসলো, এগুলো আপনি কিভাবে দেখছেন? এগুলাকে আমি দেখবো কীভাবে, এগুলাকে দেখার বিষয়টা হলো যে টাইমটা একটু লং টাইম, তো 15 বছর ধরে 3টা টার্ম একটা সরকার আছে। তো এখন কিছুটা গাত্রদাহ বললেও ভুল হয় না, গা জ্বালা লড়াই চিরদিন থাকবে, আমরা কিছু করবো না। দল যখন আছে অধিকার আছে। তো নির্বাচনের ব্যাপারটা নিয়ে কিছুটা টালমাটাল পরিস্থিতি। তো নির্বাচন পরবর্তীতে বিএনপি সরকার আসলো, এবার আওয়ামী লীগ সরকার নির্বাচনে অংশ নেয়নি। তাহলে আপনি কি ভোট দিলেন কি দিলেন না, সেটা কি রকম বিষয় ছিল? এখন বিষয়টা ছিল যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করলো, এখন আওয়ামী লীগের সাপোর্টে যে সমস্ত লোকজন ছিল তারা কি করবে? এখন ভোট না দিলে তো কেউ কিছু বলার নেই, কেউ কিছু করবে। তো এখানে অনেকেই ভোট দেয়নি, আবার অনেকেই ভোট দিয়েছে। তো যারা ভোট দিয়েছে তারা কিন্তু এই যে মনের ভালো মনে করে বিএনপিকেই ভোট দিয়েছে। মনের ভালো মনে করে, কিন্তু মন খুশি থেকে দেওয়ার এরকম দেয়নি। এরকম কিন্তু তারপরে তো আবার জামাত জিতে গেল আমাদের আসনে। জামাত জিতলে কি হবে? জামাত যেন সরকারে না যেতে পারে, এই যে একটা বিষয়। জামাত যেন, তা আপনি জামাতের বিপক্ষের মূল কারণ কি? মানে মূল কারণটা হলো এই জায়গার প্রথম থেকে যদি ধরে আসি, তখনই তারা আমাদের জন্য বেমানি না করেন। হ্যাঁ, তখন যদি তারা বেমানি করে থাকে, এখনো করবে না তার নিশ্চয়তা। আবার ওরা যে ধর্ম নিয়ে রাজনীতি করে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? এটাকেও দেখি যথেষ্ট রূপেই, আমি এটাকে খুব চিন্তা করি যে এরা যেটা করতেছিল, আমরা আমাদের সময় ছোটো যখন ছিলাম মিলাদ মাহফিল করি, সেখানে ক্যাম্প হয়, কত উৎফুল্ল লাগতো, সবাই মিলে ক্যাম্প করছি, দাঁড়িয়ে ক্যাম্প। এখন মিলাদ মাহফিলে যা ক্যাম্প আর হয়, এটা হবে না, ওটা হবে না, এটা এই বিভিন্নভাবে বাধা, বিভিন্নভাবে সমস্যা তৈরি। ছেলেপেলে দেখেন কীরকম কোন পর্যায়ে নিয়ে যাওয়া হবে। মাদ্রাসায় যে ছেলেপেলেগুলো হয়, এত কিছু ছিল, হাতে একটা করে ব্যাগ ধরে দিয়েছে, ভিক্ষু যাবে, এই বাড়িতে যাও, ওই বাড়িতে মাদ্রাসায়। এই যত মাদ্রাসার টাকা, মিলাদ মাহফিলের টাকা, বোঝায় সোজায় কী হয়েছে, মাদ্রাসায় খাওয়াতে হবে না, মানুষকে খাওয়াতে হবে। এই যে বিষয়গুলো, মানুষকে খাওয়ানোর যে একটা বিষয়, মানুষ খেলে কি হয় আর না খায় ক্ষুধা পেটে থাকলে কি হয়, এরকম মানুষ জানে, তাই না? খাওয়া বড়, ওরাও তো খাওয়াবে, কিন্তু তারা তো সেভাবে ওই ছেলেগুলো খাওয়ায় না, এরা নিজে বেশি করে খায়, তাদেরকে। ও, তাহলে এখন দান খয়রাত বলতে যা কিছু সবকিছু আগে মাদ্রাসায় যায়, এখন মাদ্রাসায় দেয়। আর আগে সাধারণ মানুষজন, এলাকার গরিব দুঃখী মানুষরা এগুলো বেশি পেত, বেশি খাদ্য, বেশি খাদ্য বা হয়তো খাদ্য। বাবা মা মারা গেছে, মিলাদ জল হচ্ছে, মজলিস হচ্ছে, আলু ঘাটি ভাত বা মাংস ভাত, যেই হোক, গ্রামের গরিব দুঃখী আরও 10 জনের লোকজন, কত লোক না। এখন সেগুলো হয় না, কোন কারণে? এদের। তো আপনি সরকারের কাছ থেকে, বর্তমান যে সরকার, মন্দের ভালো সরকার যে আমরা পেলাম, আপনার মতে সেই সরকারের কাছে আপনি কি আশা করেন?
এখন যেটা আশা করার কথা যে সেটা হলো যে মানুষ সুন্দরভাবে বাঁচতে থাক, কোনো গণ্ডগোল ফাঁসাদ ঝগড়া বিবাদ এবং অবকাঠামো বলতে তো যেগুলো হওয়ার দরকার, যেগুলো করার দরকার, রাস্তাঘাট এগুলো তো বিশাল বিশাল উন্নয়ন ঘটছে। এগুলা মানে এগুলো আওয়ামী লীগ সরকারই করে দিয়েছে। সরকারি সমস্যা মেট্রো রেল জীবনীয় কল্পনা করে নিজে এরকমের একটা রেলে চড়ে বিয়াবাড়ি থেকে মতিঝিল যাবো বা মতিঝিল যাওয়া যাবে, এরকম তো কোনোদিন কল্পনাই করি না। চড়লাম আর যাই নামলাম মাত্র 23 মিনিট, অথচ বাসে গেলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম। এই যে স্বপ্নের মতো লাগবে দেখতে। আর এই রাস্তাঘাটগুলো হওয়ার পর আরও বেশি স্বপ্ন মনে হয়। আর কি কি উন্নয়ন আপনার মনে হয় যে আওয়ামী লীগ করেছে? রাস্তাঘাটের উন্নয়ন করছে, তারপরে দেখেন যে বিদ্যুতের উন্নয়ন। হ্যাঁ, বিদ্যুৎ 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 তো আরো আগেই হয় বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ আরো আগে বিদ্যুৎ করছে। আর যেখানে বিএনপি আমাদের খালি খুবই করেছে বিদ্যুৎ দিতে। তারপরে সার কেলেঙ্কারি, তারপরে বিদ্যুৎ কেলেঙ্কারি, কত কত মানুষ মারা গেল গুলি করে মানুষ, এগুলো তো মারছে তারা। আচ্ছা, আগে তো ধরেন এত মানে সংবাদপত্র, এত টিভি, এত মোবাইল ফোন এত ছিল না, সব খবর এখন হাতের কাছে পাওয়া যায়। আগে তো পাওয়া যেত না এত। তারপর আপনার কি জিয়ার আমলের কথা মনে আছে? জিয়া প্রেসিডেন্ট জিয়ার আমলের কথা মনে আছে? তার আমলের যে খাল খনন করেছিল, এখন আবার তার ছেলে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী হয়েছে, সে যে খাল খনন করছে, আপনি যতটুকু খোঁজ খবর রাখেন, এটাকে আপনি কিভাবে দেখেন? খাল খননটাকে যদি বলা হয়, তখন জিয়ার যে পরিকল্পনা ছিল ওই টাইমে কী বলবো, এক কথায় পানি যে প্রয়োজন, শুষ্ক মৌসুমে যে পানি মাঠের দরকার, এই পানিটা আমাদের ছিল না, পর্যাপ্ত ছিল না। পুকুর পুষ্করিণীটা কটা পানি, নদীর পানি আনা তো সম্ভব না এখানে। এখন জিয়া যে খাল কাটার কর্মসূচিটা হাতে নিল, যে খাল করে দিব, নদীটাকে চ্যানেল করে পানি এনে ওখানে রিজার্ভ থাকবে বা বৃষ্টির পানি রিজার্ভ থাকবে, ওখান থেকে নিয়ে পানি তুলে হ্যাঁ ক্ষেত খামার চলবে। হ্যাঁ, এইরকম পরিকল্পনা ছিল। কিন্তু তখন এখানেও রাজনীতি হয়তো বা হয়েছে তখন, তাছাড়া এটা করতে হ্যাঁ, খাল কাটে পানি নিয়ে যাবে, আমাদের মেশিন বিক্রি হবে না, সেবে না, চক্রান্ত সারা জীবনই মানে খবরের দুর্বলের উপরে, দুর্বলের উপর পড়ে, এটা চিরচেনা। তো তখন এটা মনে হয়েছে যে কারণে এই সমস্ত হত্যাকাণ্ড ঘটছে। আমাদের এলাকায় কি খাল খননের কোনো খাল খননের কোনো এখন কি দরকার আছে বা প্রয়োজন? এখন দরকার আছে, এখন খাল খননের দরকার আছে এই কারণে, এই যে মহাদেবপুর বদলগাছে যে আকরাম ছিল এমপি, তখন সরকারের কাছ থেকে সে একটা থোক বরাদ্দ পায়। এই টাকা দিতে আমি কী করবো, ওইভাবেই তো দিচ্ছি, তোমাকে থোক বরাদ্দ দেওয়া হলো, তুমি তোমার জনগণের জন্য উন্নয়নের জন্য কী কাজ পারো সেটাই করো। তখন ও একবারে ওই হলুদ গাছটাকে ধরে চাকরাল হয়, মানে এই খাড়ি পর্যন্ত একটা ক্যানেল করার উদ্যোগ নিয়ে ওই মাঠগুলোতে আবাদ হতো না, ধান হতো না। বর্ষার সময় আত্মগুলো পানি হয়ে থাকতো, ধান পাকানো হতো না। আবার খরা মৌসুমে পানিও থাকতো না, ওই দিক দিয়ে ক্যানেল কাটতো রাস্তার সাইডে। মাতাজি থেকে বদলগাছি পর্যন্ত রাস্তার ধার দিয়ে কিছু খাল খনন হয়েছিল, ওগুলো কি কাজে লেগেছে? হ্যাঁ, অনেক কাজে লেগেছে, ওগুলো কাজে অনেক কাজে লেগেছে। এই যে এখানে এই যে মাঠগুলোতে এখন আবাদ হয় না, পানি যেমন প্রয়োজন, মাঠের ফসলের জন্য পানি যেমন প্রয়োজন, আবার নিষ্কাশনের প্রয়োজন। এটা নিষ্কাশনের প্রয়োজন, পানি সবসময় ডুবে থাকলেও হবে না, আবার শুকে থাকলেও হবে না, পানিও থাকতে হবে, আবার শুকিয়েও যেতে হবে। আমরা ভোটের আগে দেখলাম যে বিএনপি যখন তাদের দলীয়
প্রচারণা করছিল ভোটের জন্য, তখন তারা একটা ফ্যামিলি কার্ডের কথা বলছিল, ফ্যামিলি কার্ড। হ্যাঁ বুঝছি। তো ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি জানেন, আমাদের গ্রামের লোকজন কি ব্যাপারে জানে, বা এটা কি কার্যকরী ভূমিকা? এটা কার্যকরী ভূমিকা কি কেমন হবে এটা তো আর এখনো দেখিনি, এখনো তো চালু হয়নি, এটা তো চালু আমাদের এখানে তো হয়নি। এখন হাসিনা সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় এই বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, এই ভাতা, সেই ভাতা, তরুণ ভাতা, বিভিন্ন ভাতায় চালু করে রেখেছি। তো এখনো পর্যন্ত সে সবগুলো কাজ চালু ওগুলো চালু আছে এখন? চালু আছে এখন। আমার এই বয়স্ক ভাতা হয়েছে। আপনি বয়স্ক ভাতা পান? আপনি কি মুক্তিযোদ্ধা ভাতা পান? আপনি বললেন যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মুক্তিযোদ্ধা ওই খাতার তো নাম দেয়, খাতার তো- ট্রেনিং নেই, আমি যে সার্টিফিকেট নিতে পারি। সার্টিফিকেট নিতে পারেননি, কিন্তু আপনি পুরোপুরি মনে প্রাণে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং ছিলাম, তাদের সহযোগিতা করছি, তাদেরকে খাওয়াইছি, নিরাপদ স্থানে তাদেরকে বাঁচানোর জন্য সেফ রাখছি, এইভাবে বহু কিছু। বয়স কম ছিল। আর আপনি এখন বলছেন যে আপনার এখন বয়স কত হবে আনুমানিক? আনুমানিক এখন 70, 72 72 এরকম। এরকম বয়স হবে। তো আপনি বয়স্ক ভাতা কত করে পান মাসে? মাসে প্রথমে দিতে 500 টাকা করে মাসে দিতে, হুম। 3 মাসে 1500 টাকা দিতে, তারপরে আবার কিছুটা বেড়ে 18, এখন দিচ্ছে 1950। মাসে 1950? মাসে 1950? 3 মাস। 3 মাস আগে 1500 ছিল, সেটা কিছুটা বেড়ে 1950 হয়েছে। এই টাকা কি সরকার থেকে বরাদ্দ এই অ্যামাউন্টই না আরেকটু বেশি আছে? আপনি কম পান, কেউ কি মেরে দেয় না? এটা এটা অতটা বুঝি না, এখন মেসেজ ঢুকলো, দেখলাম যে এই টাকা কিভাবে পান আপনারা? এরা এই নগদ অ্যাকাউন্টে নেয়। আপনাদের নগদ অ্যাকাউন্ট ওখানে রেজিস্ট্রেশন করা আছে? কতদিন ধরে পাচ্ছেন? আমি বেশ 5-6 5-6 বছর ধরে পাচ্ছেন। লাস্ট কবে পেয়েছেন এটা? লাস্টে এই তো গত দুদিন একদিন আগে। তো এই হাসিনা সরকার চলে যাওয়ার পরও ইউনূস সরকার যখন আসলো, তারপর ইউনূস সরকারও এখন চলে গেল, বিএনপি সরকার আসলো, কিন্তু ওইটার বন্ধ হয়নি। না, ওটা আপনাদের বয়স্ক ভাতাটা বন্ধ হয়নি। এটা কিসের মাধ্যমে পান, কাদের মাধ্যমে পান? এটা সমাজ সেবা অধিদপ্তর। কোথায় থেকে এটা, কোথায় অফিস এটা এদের? কোথাতে সমাজ সেবা অধিদপ্তর। এগুলো ইউনিয়ন পরিষদের ব্যাপার নাই এগুলোর মধ্যে? ইউনিয়ন পরিষদের কোনো ব্যাপার। এই যে চেয়ারম্যান মেম্বার এদের হাত নাই এগুলোর মধ্যে? এদের হাতে। এটা সরকারি অফিস থেকে এগুলো আপনাদের হ্যাঁ। নাম ওখানে করে নেওয়া আছে, মোবাইল নাম্বার ওখানে দিয়ে দেওয়া আছে, ওখান থেকে অটোমেটিক আপনাদের কাছে চলে আসে, আপনারা পেয়ে যান। তাহলে তো এটা আপনাদের খুব অনেক কাজে লাগে। হ্যাঁ, অনেক কাজে লাগে। তাহলে এই গ্রামের কতজন এরকম বয়স্ক ভাতা পায়? ঠিক সঠিক করে বলতে পারবো না, তবে অনেকেই পায়। অনেকেই পায়। তো এবার ঈদের সময় দেখলাম যে এই চৌধুরী পাড়ায় অনেক লোকজন, গরিব মানুষ, মহিলারা দান খয়রাতে নেওয়ার জন্য আসলো। তো ওই মহিলাগুলো কি এগুলো পায় নাকি ওরা পায় না? যাদের বয়স হয়ে গেছে, যারা করাতে পারছে, আর ওই টাইমে মানে ওই বয়স্ক ভাতা করাতে গেলেও বেশ একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। এদের জায়গায় আসতে হয়, ক্যান্সেল করতে হয়, হ্যাঁ। এই কাগজপত্রগুলো তৈরি করতে হয়, এগুলো সময় মানে মেম্বার সবগুলাই এক কথাই কেউ একটু মানে না হলে করতে চায়। এই কারণেই অনেকেই করতে পারেন, যার পাওয়ার কথা তার এই যে নাই, দিতে পারেনি। আর আমি দিই, আমি আপনার ওগুলো লাগেনি? না, আমার লাগেনি। কেন লাগেনি যে মানে বয়স যত দিনই হোক, এই বড় বড় যে নেতাগুলা ছিল এগুলার সাথে মোটামুটি আমার একটা পরিচয় বা ঘনিষ্ঠতা আমার ছিল। যেখানে যাই একটু সহযোগিতা পাই। এই ব্যাপার সাহেব ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, গেলাম, কি আসার ভাই এই ব্যাপার, এই যদি কাঠ বয়স হয়েছে, হ্যাঁ বয়স হয়েছে, এই সঙ্গে সঙ্গে সমস্যাটা অবস্থা ওখানে বললো, তারপর দিয়েছে না হয়। তা এখন আপনারা একটা জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছালেন, এখন আর কি মনে করেন যে সরকার, এখন যে সরকার আছে, পরবর্তীতে যে সরকার আসবে, তাদের কাছ থেকে আপনারা এরকম যারা বয়স্ক মানুষেরা আছেন, আপনি আছেন, এরকম আরো শয়ে শয়ে মানুষ আছে, তাই না? হ্যাঁ, আপনারা কি প্রত্যাশা করেন, যে আপনারা সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করেন যেটা আপনাদের জন্য ভালো হয়? আমার তো মনে হয় সরকারের কাছে জনগণের যে ডাটা,
যেহেতু আমরা ভোটার, তো যারা বয়স্ক হয়ে যাবে তারা তো তাদের মানে কাগজপত্র বা তাদের নাম্বার তাদের ওদের কাছেই থাকার কথা, ওদের কাছেই থাকার, ডাটাটা ওদের কাছে থাকার তাদের কাছেই থাকার কথা। হ্যাঁ, হ্যাঁ। আছে 100%, হ্যাঁ শিওর, হুম। ওখানে আছেই, হুম নাহলে ভোটার লিস্ট কেন হয়, কেমন করে? হ্যাঁ হ্যাঁ এখন ওখানে যে নতুন নতুন ভোটার তালিকা হচ্ছে, তারপরে এরকম নতুন নতুন করে ভোটার লিস্ট হয়। এখন ওইখানে যদি তারা এই কাজটা করে, ওইখানে ভোটার মানে খুঁজে খুঁজে না, ওখানে কাগজ দেখে ডাটা দেখে, ডাটা দেখি হ্যাঁ হ্যাঁ কে কি করলো, কে কোন দল করে, ই করে না, ওটা দেখার দিকে। হ্যাঁ হ্যাঁ তো যে কটায় ভাতা হোক, যেইটুকুই হোক, এটা যদি ওইখান থেকে হুম। মানে একটার মধ্যেই সব ওই ডাটার থেকেই বের করে দিবে যে কে পাবে আর কে পাবে কে না। পাবেন, বাহ, খুব সুন্দর কথা বলেছেন এটা। এটা যদি হয় হুম। তাহলে তো আর কোথাও খুঁজতে দিতে হবে, কাউকে ঘুষ বাণিজ্য, ঘুষও দেওয়া লাগবে না, কাউকে ধরতে হবে না। ঘুষ বাণিজ্যটাও থাকবে না। বাহ বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর কথা বলেছেন। আপনার সাথে কথা বলে আসলে সত্যি আমার খুব ভালো লাগছে। এবার আমরা আপনার কিছু ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলি। যেমন আপনি ব্যক্তিগত জীবনে সুখী কিনা, জীবন থেকে কি পেলেন? জীবন থেকে চা পাওয়ার বিষয়টা আমার কাছে একটু আলাদা, আমি মনে করি। আচ্ছা। কেননা যে পৈতৃক সূত্রে জন্ম, ওটা একটা পৈতৃকগত ব্যাপার। হ্যাঁ তা আমার যদি দাদার তার দাদার সম্পদ বিশাল থাকতো, তাহলে জন্মসূত্রে হয়তো আমি কিছু সহায় সম্পদ পেয়ে যেতাম। হুম। কিন্তু ওটা আমাদের তকদিরে আল্লাহ পাক রাখেনি বা হয়নি। হ্যাঁ হ্যাঁ আমরা গরিব ঘরে যেমন এসে গরিবের এসে লেখাপড়া করার সুযোগ পাইনি। যতটুকু পারছি এই মাটি হাঁসে বিভিন্নভাবে, মাটি হলো খাতা আর পানটি হলো করো। বাহ। হ্যাঁ, এটা একবার এটা বাস্তব ঘটনা। হুম আমি লেখাপড়া তো স্কুলে করিনি বললেই চলে, 1-2 ব্যাপার, হুম 1-2 পর্যন্ত একটু ওই শিশু শিক্ষা যে বইগুলো ছিল না, হুম সেই বইগুলো নিয়ে আসে কিছুদিন পড়ছি। তারপরে পেটের দায়ে ক্ষুধার জ্বালায় কাজ করছি, ক্ষুধার জ্বালায় কাজ করতেছি না, সে কাজ, গৃহস্থ বাড়িতে কাজ করেছেন, জমির কাজ করেছেন, জমিতে কাজ করেছেন। হ্যাঁ, তো কাজ করতে হবে, পেটের দায়ে কাজ করতে, লেখাপড়া করার সুযোগ কোথায়? মাঠে যায় কাজ করতেছি, সবাই তো বসে একটু আরাম করে, হ্যাঁ, হুম বসে একটু আরাম করতেছে। আমি ওই মুহূর্তে কী করি, আমার একটা তখন থেকে একটা অভ্যাস ছিল, কীরকম, এই যে কাগজটা এখানে পড়ে আসে, হুম এই কাগজটা আমি উঠাই নিয়ে হুম এইরকম কাগজ করে হুম। দেখি যে কাগজটা কি লেখা আছে এটা পড়েন? এইটা পড়ার চেষ্টাটুকু করি। এভাবে পড়ার চেষ্টা করে করে কি এখন পেপার পত্র পত্রিকায় কি লেখা থাকে এটা পড়তে পারেন? হ্যাঁ হ্যাঁ, অনর্গল অনর্গল পড়তে পারেন, এটা নিজের চেষ্টাতে আপনি? এটা নিজের চেষ্টাতে। বাহ, অনেক সুন্দর। আপনি কি লিখতে পারেন? হ্যাঁ, আপনি লিখতেও পারেন? আমি লিখতেও পারি, পড়তে পারি। হুম। আমার মোবাইল দেখলে তুমি বুঝতে পারবেন। দেখো, আমার মোবাইলে আমি যতটা ব্যবহার করি, যতদিন থাকি, হুম আমার মোবাইলের অপশনগুলোর মধ্যে যত নাম, হুম যতগুলা নাম দেখবেন, একটাও বাংলা থাকে না, সব ইংরেজি নাম লেখা। সমস্ত ইংরেজি। তার মানে আপনি হয় ইংরেজি, শুদ্ধ বাবা শুদ্ধ, সেটা হ্যাঁ। আমি ঠিক বলা পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেটা ইংরেজি অক্ষরও আপনি চিনেন? ইংরেজি অক্ষর হচ্ছে। বাহ 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 বাহ, সুন্দর। হিসাব নিকাশও কম বেশি বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে হিসাব নিকাশ গুলো কম হিসাব বেশি নিকাশ। বোঝেন, বাহ সুন্দর। তা এই আপনি লেখাপড়ার দিকটা আমার এইভাবে। তো এখানে আর একটা মজার গল্প, সেটা হলো যে আমার 3টা ছেলে, তো হুম 3টা ছেলেকে যাই হোক অর্থের অভাবেই আমি তাদেরকে উচ্চশিক্ষিত করতে পারিনি। আচ্ছা, কিন্তু কি মেয়েটা পর্যন্ত তখন কি আমার। পর্যন্ত পড়েছে কে? বড় ছেলেটা ক্লাস 7 পর্যন্ত পড়ার পরে আর পারে না। বা পড়াতে পারেননি আর? পড়াতে পারিনি, হুম খরচ লাগবে, খরচটা দিতে হবে। তারপরে মেজোটা, ওটাকেও পারিনি। তখন পড়া বন্ধ করে দিয়ে কাজে লাগাই দিলেন? কাজে লাগতে হবে, আমি লাগাই দিইনি, তারাই লাগতে নেবে। হবে। একটু দরকার তো, হুম টাকা উপার্জন করতে হবে, নাহলে খাবো কি? হুম হুম। এই জিনিস। তারপরে যেটা ছোট ছিল, ওরা এখানে ওই মনে হয় ক্লাস 9 পর্যন্ত পরীক্ষাটা দেওয়া হবে। তারপরে ওই বিভিন্নভাবে ওই এখন যে ঢাকার যায় সেটা ফ্যাক্টরি কাজ করে। আপনার দুই ছেলে কে কি করে? 3 ছেলে, বড় ছেলেকে পাঠাইছি ইয়াতে মালয়েশিয়া। বড় ছেলে মালয়েশিয়া থাকে, বড় ছেলে মালয়েশিয়া। সে টাকা পয়সা দেয়?
এখন টাকা পয়সা দেয়, তবে খুব ভালো না। মানে দায় দানা করে ঋণ টিন করে টাকা দিয়ে। সেই দায় দেনাগুলো কি শোধ হয়েছে? 2.5 বছর হলে এখনো পরিশোধ হয়নি। দায় দেনাই পরিশোধ হয়নি এখনো? দায় দেনা পরিশোধ হওয়ার পরে না হয়তো একটু হ্যাঁ, থাকবে। থাকবে। তারপরের ছেলে সংসারে এখন এদিক সেদিক দিয়ে যা বলে। জমি জমায় কাজ করে, গৃহস্থলী কাজগুলো করে দেয়। তারপরের ছেলে তারপরে ছেলে তো সেটা গার্মেন্টসে। গার্মেন্টসে। সেই ছেলে বয়স কত, কি করে, মানে বয়স কত? ওর বয়স হলো, বিয়ে দিয়ে দিয়েছি, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে। বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকায় থাকে। ঢাকা। আপনার কি স্ত্রী বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে। আপনারা দুজন আছেন। তাহলে মেয়েকে বিএসসি কমপ্লিট করেছি, হুম তারপরে নার্সিং কাজ করতেছি। আমি লেখাপড়া করেছি ঢাকার থেকে, আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, হুম ওখানে লেখাপড়া সেখান থেকে একবার ইন্টারভিউ করা পর্যন্ত, তারপরে আসি তো সরকারি চাকরি হয়ে গেল। প্রথমে নিয়ামত ছিল। হুম। সেই সরকারি চাকরি করতে মানে ঢুকতে যে তার কোনো পয়সা করি লাগলো না, নাকি? না, আমি কাউকে এক পয়সা লাগেনি, এটা পরীক্ষা দিয়ে হয়ে গেল তার? পরীক্ষা দিয়ে বাহ, তার রেজাল্ট তো অত্যন্ত ভালো, রেজাল্ট অত্যন্ত ভালো। কেউ কোনোদিন ফেল করে। হুম শেষে একবার একটা ঘটেছিল, কিছুটা হুমকি ছিল সেখানে, তো মাথার ব্রেনের সমস্যা হয়ে হুম একটা পরীক্ষা দিতে হয়, হুম। এই জন্য 1 বছর। তো মেয়ের এখনো বিয়ে দেননি? মেয়ের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে, বাচ্চা ও হয়েছে, এখন আচ্ছা আর- আচ্ছা 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 আচ্ছা। এখন আর কোনো সমস্যা নেই। তাহলে আপনি তো, আপনারা দুজন বুড়া বুড়ি শুধু থাকেন, হ্যাঁ, আপনাদের তাহলে ভালোই দিন যাচ্ছে। আল্লাহ পাক চালাচ্ছে। তাহলে আপনি তো নিজেকে একজন সুখী মানুষই মনে করেন এখন? আল্লাহর মধ্যে শিখি আমি, তো বললাম তো আমার তেমন কোনো চাহিদা নেই, চাহিদা নেই। খায় পরে যদি বাঁচা যায় এইটাই সব। আর এই বাড়িতে একটা গরু পুষি, একটা গরু আছে, ওই আমার মেয়ে প্রতি মাসে বেঁচে নেই কিছু আপনাকে দেয়? বাহ। দেয়। আবার এই যে বয়স্ক ভাতাটা পান, বয়স্ক ভাতা টাকা, জামাই কিছু, জামাই কিছু help করে, এভাবে চলে যাচ্ছে। জামাইও বেশি, জামাই যে টাওয়ারের এই সঙ্গীত ডাক্তার নেই, হুম। সঙ্গীত ডাক্তারের বড় মেজেছে। তা আপনার সময় কিভাবে কাটে? আপনি এই মোড়ে এসে চাটা খান, মানুষের সাথে গল্প করেন, তো দেশ বিদেশের যে খবরগুলো আপনি কিভাবে রাখেন? টিভি আছে বা টিভির খবরগুলো দেখেন? খবরগুলো দেখি। এবার আপনার কাছে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই ভালো করেই অবগত আছেন যে একটা যুদ্ধ চলছে গোটা বিশ্ব জুড়ে। হুম, হ্যাঁ, রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধ চলছে, আবার এদিকে দীর্ঘদিনের সমস্যা প্যালেস্টাইনের একটা সমস্যা, হ্যাঁ, প্যালেস্টাইনের ইসরায়েলের সমস্যা, ফিলিস্তিন গাজার একটা সমস্যা, আবার সাম্প্রতিককালে আমরা দেখছি যে ইরান ইসরায়েল যুদ্ধ, যেখানে আমেরিকার সহযোগী। এগুলো কতটুকু খোঁজ খবর রাখেন? এই ব্যাপারে আপনার মতামত কি, কি জানেন সেটা আমাদের সাথে একটু বলেন। জানবো কি এখন ওই সমস্ত দেশ যারা অস্ত্র ব্যবসায় নাকি শুনি যে আমেরিকার অস্ত্র ব্যবসা বড়, হুম অস্ত্রের ব্যবসা না করতে পারলে আমরা শান্তিতে থাকতে পারি। হুম হুম এখন সেই দিক থেকে দেখতে গেলে আমরা বাংলাদেশের ছোটো মানুষ, ছোটো জায়গা থেকে থাকি, হুম অত তো কিছু বোঝার ব্যাপার স্যাপার নেই। হুম। তারপরেও বুঝি এইভাবে যে মানুষের জন্য যে মানুষের যেটা অধিকার আছে, হুম হুম। এই মানুষের অধিকার নিয়ে খেলা করা, এটা কোনোভাবেই এটা কাম্য না। কাম্য না। যে কাজটা আমেরিকা করতেছে এটা আর একটু নির্দিষ্টভাবে বললে, এই যে সাম্প্রতিককালে এই যে এখনো প্রতিদিন হতাহত হচ্ছে, ইরানে হতাহত হচ্ছে, ইসরায়েলে হতাহত হচ্ছে, এখানে কোনো পক্ষকে আপনি দোষারোপ করেন? বা ও দোষারোপের পক্ষে তো থাকবেই। যদি তাই না হতো তাহলে ইরান কেন হামলা করতো ইয়াকে?
সৌদিতে। তারপরে যেখানে যেখানে ওদের ঘাঁটি আছে সেখানে যেখানে না, ইরানের পক্ষ নিচ্ছেন বা ইসরায়েলের পক্ষ নিচ্ছেন কিনা, বা দুই পক্ষই খারাপ? মানবতার পক্ষে আমি, হ্যাঁ মানবতার পক্ষে আমি। হ্যাঁ, মানুষ যাতে শান্তিতে থাকে, হ্যাঁ। মানুষ যেখানে ভালো খেয়ে পরে বসতে পারে, সবাই সবাই তো আমরা মানুষ, হুম, সবাই তো আমরা ভাই ভাই। হ্যাঁ হ্যাঁ। তো কেন রক্তারক্তি আমরা? আমরা রক্তারক্তি চাই না, যুদ্ধটা বন্ধ করো। ওই মুসলমান খ্রিস্টান এগুলো আমরা বুঝি না, এগুলো দেখার বিষয়, এগুলো দেখার বিষয় নাই, যুদ্ধ বন্ধ করো। যুদ্ধ বন্ধ কর। কিন্তু এর মধ্যে আপনার কাছ থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে যুদ্ধের মূল কারণ আসলে অস্ত্র ব্যবসা। সামনে অনেক কথাই বলে, উপর থেকে অনেক কথাই বলে, কিন্তু পেছনের কারণ আসলে ওই আমেরিকার অস্ত্র ব্যবসা। ওদের অস্ত্র না বেচলে ওদের ভালো যাবে না, দিন ভালো যাবে না। এই জন্য ওদের গোটা বিশ্বের মধ্যে যুদ্ধ লাগায় রাখতে হয়। বাহ বাহ বাহ, অনেক সুন্দর। আপনি এত এত কিছু জানেন, এটা তো আমি অবাক হয়ে গেলাম যে আপনি এত গভীরের খবরগুলো রাখেন। মানুষ হিসাবে যেটা জানতে পাই সেটা তো এমনিতেই থাকে যায়, এখানে তো থাকেই যায়। তো আমরা অনেকক্ষণ কথা বললাম। আপনি আমাদের অগ্রজ, আমাদের গ্রামের একজন মুরব্বী মানুষ। আপনাকে আমরা অনেক দিন ধরে চিনি। তো আপনার সাথে কথা বলে আমার অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু তথ্য পেয়েছি, অনেক নতুন নতুন ভাবনা চিন্তাও পেয়েছি। তো আপনার কাছে আমরা শেষ করব, শেষের আগে আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশবাসীর প্রতি বা এই মানবতার জন্য দেশের মানুষের কাছে আপনার কোনো বার্তা দিতে চান কি না, যে এই দেশে মানুষের জন্য আমার এই বার্তাটা? এখন আমাদের এই দেশের এই বার্তাটা মানুষের জন্য আমি বলি যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আর জিন সৃষ্টি করেছেন, মানুষ আর জিন, এছাড়া আল্লাহর এরকম সৃষ্টি নেই। আর জ্ঞানী হলো মানুষ, মানুষই হলো সবথেকে জ্ঞানী। মানুষের জ্ঞানটা শুধু মানুষকে ভালোবাসার জন্য বেশি রাখা দরকার। মানুষের জ্ঞান, একটা মানুষ যত ভালো থাকে, সুস্থ থাকে, শিক্ষা, মূল মূল যে বিষয়গুলো আছে এইগুলোর মধ্যে মানে সঠিক সুষ্ঠ বন্টন এটা যদি থাকে, তাহলে আমার তো মনে হয় যে দলমত নির্বিশেষে সবাই ভালো থাকবে। এই যে দলে দলে দলীয় হানাহানি, খুনাখুনি, মারামারি, অগ্নিসংযোগ, ভাঙচুর, এগুলো না করে আমাদের সবাইকে, এটা না, আমি একদম পছন্দ। সবাই সবাইকে ভালোবাসুক, সবাই সবাইকে ভালোবাসুক, ধনী গরিব। বাহ 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 বাহ, অনেক সুন্দর কথা। আমরা মনে হয় আপনার নামটা প্রথমে শুনিনি, আপনার নিজের মুখ থেকে যদি আপনার নামটা আরেকবার শুনি। মোহাম্মদ আশরাফ আলী মন্ডল। মোহাম্মদ আশরাফ আলী মন্ডল, গ্রাম খিরসিন। গ্রাম খিরসিন, থানা পটলিতলা, তো 10 নম্বর। আপনি জানেন যে মানুষ মাত্রই জন্মগ্রহণ করে এবং তাকে মৃত্যুবরণ করতে হয়। তো আমাদেরকেও একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তো এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনি আপনার জীবন থেকে কি পেতে চান? আল্লাহর কাছে আপনার কোনো আছে, ফরিয়াদ আছে যে আমার একটু অপ্রাপ্তি আছে, আমার একটু দুঃখ কষ্ট আছে, এটা যদি আমি পাই তাহলে মৃত্যুর আগে আমার আর কোনো চাহিদা পাওয়া থাকবে না? না, এইটুকের মধ্যে আমার কোনো চাওয়া পাওয়া বলতে অন্য কিছু না। তবে আমার চাওয়া আল্লাহ পাকের কাছে একটাই, আমি সেটাই চাবো যে আল্লাহ পাক যেন আমাকে মৃত্যুটা এত ভালো যেন সহজ মৃত্যু দেয়। সহজ মৃত্যু বলতে একটা ছোট্ট শিশু যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নেয়, ওটাই আপনার শেষ আসে। তাহলে আপনার আর কোনো কষ্ট থাকবে না এই জীবনে। যেহেতু আপনাদের সম্পদ টম্পদ ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দিন না খেয়েও হয়তো গিয়েছে, কিন্তু এই সময় এসে আপনার আর তেমন দুঃখ কষ্ট নাই। ওই ছেলে মেয়েরাও যেহেতু মানুষ হয়ে গিয়েছে। ওই সময় তোমার হচ্ছে বড় আব্বা দাদু আব্বা ওনার কাছে আমি কোনো সময় গেছি। চৈত্র বৈশাখের তীক্ষ্ণ খরা ছিল তখন, আর সেটাই পাথর। বাড়িতে আমার মা,
আমার 3টা বোন, আমার বাবা অসুস্থ। আমি কত বেশি কামাই রোজগার করা শিখিনি তখন, সেই সময়কার কথা। আমি বেলা 2টা-2:30 বাজে তখন গায়ে বললাম, চাচা আমার খিদে লাগছে, তো আমাকে ভাত খাওয়ালো। আমি ভাত খেলাম। তারপরে বললাম, চাচা আমার গাড়ি ছিল, সে আমাকে কিছুটা চাপ আমার ভেঙে দিছে। মা এই জন্য তাকে আমি খুব শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি। সর্বক্ষণ আমার মন শান্তি মাছ, তার শরীর আমি সর্বক্ষণ দিচ্ছি। গ্রামের প্রত্যেকটা মানুষ, যতগুলো মানুষই আছে, যাদের সাথে আমি চলাফেরা হ্যান ত্যান করি, আমি সবসময় ওদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি। বয়স্ক যারা ছেলে গেছে, এখনও ছোটো যারা আছে, অনেকে তো আমাদেরকে চেনেই না। ছেলে পেলে যেগুলো হয়েছে বাইরে থাকে, চিনলেই বাকি আমার। তো যখন শুনে দেখি যে এটা অমুকের ছিল, এইভাবে শুনে, তারপরেও তাদেরকে আমরা সম্মান করি এবং ভালোবাসি। এটাই আমার শেষ চাওয়া, শেষ পাওয়া। মানুষের প্রতি ভালোবাসা যে মানুষের থাকা দরকার, সেই থেকেই হয়তো বা আল্লাহ পাক আমার এত কিছু। শেষ বয়সে আরো অনেক মানুষ অনেক কষ্টে কিন্তু থাকে, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে থাকে, কিন্তু সেই হিসেবে আল্লাহ আপনাকে এই পর্যায়ে এনে ভালো রেখেছে, একটা জায়গায় এনে। সেই কষ্টে আল্লাহ রাখেনি। আমি বলি, আমার যতটুকু প্রয়োজন আল্লাহ আমাকে দিবে। আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস স্থাপন করছি আমি। আমার যখন যে সমস্যাই হোক, যত টাকা পয়সা প্রয়োজন, যে সমস্যাই হোক না কেন, আল্লাহ পাক আমার জন্য রেডি করে রাখছে। আমি কিন্তু খুব একটা সুস্থ মানুষ না। আমার মাথার সমস্যা আছে, আমার হাড়ের সমস্যা আছে, আমার লাইনের সমস্যা আছে। প্রত্যেক দিন আমাকে 3টা ইনহেলার নিতে হয়, প্রত্যেক দিন ওষুধ আমাকে 3টা ইনহেলার নিয়ে তারপরে আল্লাহ সুস্থ আছে, ভালো আছে। এই ভালো যতক্ষণ আছে এই ভালো। যাক, এই সাক্ষাৎকার শেষে যদিও আপনার চোখে পানি, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে এই ভেবে, এবং খুব মানে আনন্দ পেলাম যে আমাদের এই গ্রামের একজন প্রবীণ মানুষের সাথে আমি কথা বলে তার মনের কথাগুলো জানতে পারলাম। এবং তার কাছ থেকে আমি আশাও করিনি যে আপনি এমন কিছু কথা বলতে পারবেন যেটা আমাদের সমাজের অনেক লোকও এখনও ভাবে না। এই জন্য আমি এত খুশি, যদিও আপনার চোখে পানি, কিন্তু আমি খুশি লাগছে যে আপনার কথাগুলো আমি শুনলাম, এবং আমি চেষ্টা করব এই কথাগুলো অন্য মানুষদেরকে জানানো, যে দেখেন আমাদের দেশে মানুষ কত ভালো, কত সুন্দর। আমাদের দেশে মানুষ খেয়ে থাকলে না খেয়ে থাকলেও কত সুন্দরভাবে তারা এই দেশে বাস করে, বাঁচে, কত সুন্দর তাদের চাওয়া পাওয়া। এই বার্তাটা আমি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে আর একটু দিকে বলি, এই যে যেমন চার দোকানে হোটেল, এই সর্বক্ষণ আসি, যাই, খাই, এই যে খেলাম। এখন অনেকে ওই যে ক্যামেরা লাগে, সিসি ক্যামেরা লাগে, কে দিল দেখার জন্য রাখছি। তো আমার কথাটা হলো, আমি খাবার দোকানে বসছি, খাবো, পয়সা দেবো, চলে যাবো, বা পয়সা নেই, আমি এখানে বিরতি চাই, আবার কখনো এসে আবার খাই, আবার দিব। এই যে দেওয়াটার থেকে যেন বাদ না পড়ে, আমি দিই, আমি যেন ঋণী হয় না থাকি। নিজের সততাটা নিজের কাছে, সততা আমার নিজের কাছে। তো সবাই সৎ চলাফেরা করি, সৎ খাওয়া খাই, হালাল খাবার খাই, কে দুনিয়া থেকে বিদায়, তাহলেই মানুষ জীবনে সার্থকতা পাবে। কত বড় দালানে থাকলাম, কত বড় গাড়িতে চললাম, এটা বড় বিষয় নেই। তাহলে আশরাফ ভাই, আপনার সাথে কথা বলে আমি খুবই আনন্দ পেয়েছি, অনেক ভালো লেগেছে। আমি দোয়া করি এবং আপনার জন্য আমার ভালোবাসা থাকবে। আপনি অনেক ভালো থাকবেন, যাতে আপনার যেই শেষ আশাটা বললেন সেটা যাতে আল্লাহ আপনাকে পূরণ করে দেয়।
তো এই বলে আমাদের সাক্ষাৎ পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। হুম।